ওয়েলকাম ভিউয়ার, আজ আমরা দেখতে চলেছি ঊনবিংশ শতাব্দীর সিনেমার গল্প, যেখানে আছে হৃদয় বিদারক একটি ঘটনা। মুভির গল্প নারীদের স্তন্য কর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নারীদের এ কর দিতে হতো বাস্তবে। চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা ঊনবিংশ শতাব্দীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তরের একটি মিটিংয়ের দৃশ্য দেখতে পাই। এই সদর দপ্তরটি তিবাঙ্কুর শহরে অবস্থিত। তিবাঙ্কুরের মন্ত্রী এবং জমিদাররা ইংরেজদের খুশি করার জন্য তাদের শহরের গরিব মেয়েদের উপহার হিসাবে দিত। সেখানে উপস্থিত ইংরেজ অফিসার এক মন্ত্রীকে বলে যে সে কুস্তিগীরদের লড়াই দেখতে চায়। মন্ত্রী জানায় যে শহরের সেরা দুজন কুস্তিগীরকে ডাকা হয়েছে। যেহেতু ইংরেজ অফিসার রক্তপাত দেখতে খুবই পছন্দ করেন, তাই শর্ত রেখে দেওয়া হয় যে লড়াইয়ে যে জিতবে সে তার প্রতিপক্ষকে মেরে ফেলতে পারবে। সদর দপ্তরের বাইরে আমরা দলিত শ্রেণীর এক ব্যক্তি চাকাভারকে দেখতে পাই। সে দারুচিনি রপ্তানির ব্যবসায়ের বিষয়ে কথা বলার জন্য জমিদার ক্যামেলের সাথে দেখা করতে এসেছে। চাকাভার ছোট জাতের বলে মনে করা হয়, তাই তাকে সদর দপ্তরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু ঠিক তখনই একজন মন্ত্রী এসে তাকে ইচ্ছাকৃতভাবে ভেতরে নিয়ে যায়। ভেতরে জমিদার চাকাভারকে দেখে রেগে গেলেও তখন চাকাভার জানায় যে সে আসার আগে 1000 সোনার মুদ্রা ঘুষ হিসাবে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তখন জমিদার শান্ত হয়ে যায় এবং কুস্তি শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে বলে। এদিকে কুস্তি শুরু হলে দুই ভিন্ন মন্ত্রীর কুস্তিগীররা একে অপরের সাথে ভয়ানকভাবে লড়াই করতে থাকে এবং রক্তারক্তির কাণ্ড ঘটে। চাকাভার দেখতে পায় একদিকে মৃত্যুর খেলা চলছে, অন্যদিকে একজন ইংরেজ অফিসার এক গরিব মেয়েকে তার ঘরে নিয়ে যাচ্ছে। কুস্তিগীররা একে অপরকে মারতে না চাইলেও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাদের এমনটা করতে বাধ্য করা হয়। যখন একজন কুস্তিগীর তার প্রতিপক্ষকে মারার সুযোগ পায়, তখন সে দ্বিধাবোধ করে। তখন সে ইংরেজ অফিসার নিজেই কুস্তিগীরকে মারতে এগিয়ে আসে। এই সমস্ত অন্যায় দেখে চাকাভার অত্যন্ত রেগে যায় এবং ইংরেজ অফিসারকে বাধা দেয়। কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেলে এবং ইংরেজ অফিসার তাকে মারতে এগিয়ে আসে। কিন্তু চাকাভার তাকেও মেরে ফেলে এবং পথে আসা সমস্ত সৈন্যদের মেরে সদর দপ্তর থেকে পালিয়ে যায়। ইংরেজ অফিসাররা পেছন থেকে গুলি চালালেও ততক্ষণে সে অনেক দূরে চলে যায়। এই ঘটনার কয়েক বছর পর আমরা তিবাঙ্কুরের রাজার প্রাসাদ দেখতে পাই, যেখানে সমস্ত মন্ত্রীদের একটি জরুরি সভা ডাকা হয়েছে। কারণ রাজার কুল দেবতার মন্দির থেকে কিছুদিন আগে মূল্যবান গয়না ও হিরে চুরি হয়ে গেছে। রাজা যে কোনো মূল্যে সেই গয়না ফেরত চান, কিন্তু তার সেনাপতি এত দিনেও চোরকে ধরতে পারেনি। তাই রাজা সেই চোরকে ধরার জন্য বেলাউধা নামের এক ব্যক্তিকে ডেকেছেন। বেলাউধা ছোট জাতের হলেও ব্যবসার কারণে সে অনেক ধনী হয়ে উঠেছে। সে মার্শাল আর্ট, কমব্যাট ফাইটে অত্যন্ত দক্ষ এবং রাজ্যের সবচেয়ে শক্তিশালী সৈন্যদের একজন। কিন্তু এত কিছু সত্ত্বেও মানুষ তাকে নিচু চোখেই দেখে এবং সেই সৈন্যরা তাকে রাজার দরবারে প্রবেশ করতে বাধা দেয়। তবে রাজার মন্ত্রী এসে তাকে ভেতরে নিয়ে যায়। রাজা বেলাউধার ওপর বিশ্বাস রাখেন যে সে মন্দিরের গুপ্তধন খুঁজে বের করতে পারবে, কিন্তু উপস্থিত মন্ত্রী এবং জমিদাররা বেলাউধাকে এই দায়িত্ব দিতে অস্বীকার করে, কারণ তাদের রাজ্যে ছোট জাতের লোকদের মন্দিরের আশেপাশে যাওয়ারও অনুমতি নেই। তাদের মতে বেলাউধা গুপ্তধন খুঁজে পেলেও তা স্পর্শ করে অপবিত্র করে দেবে। এই কারণে সমস্ত মন্ত্রীরা এর বিরোধিতা করে। বেলাউধা পুরো পরিষদকে তার বিরুদ্ধে দেখে রাজাকে বলে অন্য কাউকে দিয়ে এই কাজ করিয়ে নিতে, এবং সে ওখান থেকে চলে যায়। বাইরে তার সাথে করুণা গুরু নামে এক সৈনিক দেখা হয়, যার বাবাকে বেলাউধা মেরেছিল। তবু তার মনে বেলাউধার জন্য সম্মান ছিল, কারণ সে তার জাতের অধিকারের জন্য সবকিছু করতে পারত। এরপরের দৃশ্যে আমরা দেখি যে রাজার সৈন্যরা একল নামে একটি গ্রামের ছোট জাতের এক মহিলা এবং তার স্বামীকে সবার সামনে চাবুক মারছে, কারণ তারা স্তন্যকর দেননি। আসলে এই রাজ্যে ছোট জাতের মহিলাদের কোমরে উপরে কোনো পোশাক পরার অধিকার ছিল না, এবং যদি তারা তাদের স্তন্য ঢাকতে চাইতো তবে তাদের
স্তন্য কর দিতে হতো। যে মহিলারা এই কর দিত না তাদের মেরে ফেলা হতো। এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য নাগেলি গ্রামের একটি মেয়ে গ্রামের সমস্ত মহিলাদের সাথে নিয়ে রাজার কাছে যায়, কিন্তু সে পথে সেনাপ্রধান নাম্বুকে তার সৈন্যসহ আসতে দেখে। নাম্বু তাদের কর দিতে বলে এবং বাকি মহিলারা অস্বীকার করে। তাই নাম্বু তার সৈন্যদের তাদের ওপর ছেড়ে দেয়। সৈন্যরা মহিলাদের মেরে তাদের কোমরের ওপরে কাপড় খুলে দেয়। নাগেলি যখন নাম্বুর সৈন্যদের সাথে লড়াই করছিল তখন নাম্বু তার লড়াইয়ের ধরন দেখে আকৃষ্ট হয় এবং তাকে তার সাথে যেতে বলে, কিন্তু নাগেলি প্রত্যাখ্যান করলে নাম্বু প্রতিশোধ নিতে সবার সামনে নাগেলির স্তন্যের উপরে কাপড় খুলে দেয়। ঠিক তখনই বেলাউদা এসে নাগেলিকে বাঁচায় এবং নাম্বু ও তার সৈন্যদের মেরে তাড়িয়ে দেয়। পরে সেনাপতি রাজাকে এই ঘটনার কথা জানিয়ে দিলে সে বেলাউদাকে আইন ভেঙেছে এই মর্মে শাস্তি দেওয়া উচিত বলা হয়। কিন্তু রাজা সেনাপতিকে বোঝায় যে যখন তাদের পূর্বপুরুষদের টাকার অভাব হয়েছিল তখন তারা এই স্তন্য কর চালু করেছিল, কিন্তু এখন রাজ্য চালানোর জন্য যথেষ্ট টাকা আছে, তাই মহিলারা এই করের বিরোধিতা করলে তাতে কোনো অন্যায় নেই। রাজা আরো বলেন যে বেলাউদাকে বন্দী করলে তাদের অর্থের অভাব হবে, কারণ একমাত্র বেলাউদাই প্রয়োজনে অগ্রিম কর দেয়, তাই সঠিক সময় আসার আগে তাকে বন্দী করা ঠিক হবে না। অন্যদিকে নাগেলি উচ্চ বর্ণের এক জমিদারের মেয়ে সরস্বতীর সাথে দেখা করতে যায়, কারণ তারা খুব ভালো বন্ধু। সরস্বতী তাকে পরার জন্য তার পুরনো কাপড় দেয় এবং বলে যেন শুধু রাতের বেলা যেন পরে। নাগেলি সেই কাপড় রাতে পরে খুব খুশি হয়। এরপর আমরা দেখতে পাই যে বেলাউদার দাদু মন্দিরে কথাকলি নাচ দেখতে চান, কিন্তু বেলাউদা তাকে মানা করে, কারণ মন্দিরে শুধু উচ্চ বর্ণের মানুষদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু তার দাদুর খুব ইচ্ছে হওয়ায় বেলাউদা স্ত্রী তাকে রাজি করায়। মন্দিরের ভেতরে যাওয়া নিষেধ হওয়ায় বেলাউদার দাদু এবং তার সঙ্গীরা মন্দিরের সামনে ভাঙ্গা দেওয়ালের পাশ থেকে নাচ দেখতে শুরু করে। রাজার লোকেরা জানতে পারে যে তাদের কাছে যায় এবং নিয়ম ভাঙার জন্য অপমান করে। রাজার একজন লোক তার দাদুর মাথার পাগড়ি খুলে নেয় এবং তাকে মারতে শুরু করে। তখনই বেলাউদা এসে রাজার লোককে বলে যে মন্দির যদিও তাদের, কিন্তু মন্দিরের বাইরের জমি তার, তাই তারা তাদের দেওয়ালে দাঁড়াতে বাধা দিতে পারে না। আর যদি এতই সমস্যা হয় তবে ভাঙা দেয়ালটি মেরামত করা উচিত। এই কথা শুনে রাজার লোকেরা চুপ হয়ে যায়, কারণ দেওয়াল বানানোর মতো টাকা তাদের কাছে নেই। বেলাউদা প্রথমে দেওয়াল বানানোর জন্য পূজারীকে টাকা দেয় এবং তারপর কথাকলি নাচের নর্তকদের 10 গুণ বেশি টাকা দিয়ে মন্দিরের বাইরে তার দাদুর জন্য একটি বিশেষ নাচের অনুষ্ঠান আয়োজন করে। পরের দিন সেনাপতির 4 জন লোক কুচুন্নি নামের এক চোরকে ধরতে আসে, কিন্তু পরের দৃশ্যে দেখা যায় যে সেই 4 জন লোককে মেরে গ্রামের মাঝখানে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে কুচুন্নি ছোট জাতের ছিল এবং সে রাজার মন্দির থেকে গয়না চুরি করেছিল, কিন্তু সৈন্যরা তার পিছু নিলে সে গয়নাগুলো সেখানেই লুকিয়ে রাখে। পরের দিন সৈন্যরা এসে বেলাউদাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে, কারণ সে অনেক নিয়ম ভেঙেছে। কারাগারের মন্ত্রীর লোকেরা তাকে খুব মারধর করে। করুণা গুরু নামে এক সৈনিক তাকে জানায় যে, যার কথা আমরা আগেই বলেছিলাম, সে সৈনিক তাকে জানায় তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে এবং তাই সে যেন তাদের খাবার না খায়। অন্যদিকে রাজার গয়না চুরির জন্য সবাই খুবই চিন্তিত। রাজার এই অবস্থা দেখে রানী তার এক লোককে পাঠিয়ে বেলাউদাকে জেল থেকে মুক্ত করে এবং তাকে চোর ধরার দায়িত্ব দেয়। বেলাউদা প্রথমে রাজি না হলেও রানী তাকে রাজি করিয়েই ছাড়ে। রাতে কচুন্নি সেই জায়গায় যায় সেই গয়না রুকেছিল যেখানে। যখন সে বক্সটি বের করে তখন করুণাগুরু তাকে দেখে ফেলে এবং ধরে ফেলে। তাদের মধ্যে লড়াই হয়, কিন্তু যখন কচুন্নি তাকে অর্ধেক ধন সম্পত্তি দেওয়ার প্রস্তাব দেয় তখন সে রাজি হয়ে যায়। পরের দিন বেলাউদা সেই গ্রামে যায়, সেখানে কচুন্নি চুরির টাকা দিয়ে লোকদের সাহায্য করত এবং এর বিনিময়ে তারা তার জন্য সবকিছু করতে পারত। বেলাউদা তাদের জিজ্ঞেস করলেও তারা কচুন্নির বিষয়ে কিছুই বলতে রাজি হয় না। তাই বেলাউদা তাদের 1 বছরের রেশন দেয় এবং ভবিষ্যতেও সাহায্যের প্রতিশ্রুতি দেয়। এতে খুশি হয়ে তারা তাকে কচুন্নির স্ত্রীর কাছে নিয়ে যায়, যে তাকে কচুন্নির ঠিকানা বলে দেয়। বেলাউদা সেই জায়গায় পৌঁছায় যেখানে কচুন্নি এবং করুণাগুরু এক ইংরেজকে সেই গয়না বিক্রির জন্য চেষ্টা করছিল। করুণাগুরু বেলাউদাকে দেখে ইংরেজকে নিয়ে পালিয়ে যায়। বেলাউদাও প্রথমে কচুন্নির লোকদের মারে এবং তারপর কচুন্নির পিছু নেয়। তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলে। কচুন্নি ঘোড়ায় চড়ে পালানোর চেষ্টা করলে বেলাউদা তার গলায় দড়ি ফেলে তাকে মাটিতে ফেলে দেয়।
তাকে টেনে হিঁচড়ে রাজার দরবারে নিয়ে আসে, যেখানে পুরো গ্রাম উপস্থিত ছিল। মন্দিরের গয়না ফিরিয়ে আনা শহরের সবচেয়ে বড় চোরকে ধরার জন্য রাজা বেলাউদাকে সেনাপতির পদ দিয়ে দেন। কিন্তু একজন নিচু জাতের লোক সেনাপতি হওয়ায় অনেকেই অখুশি হন। সেনাপতি হওয়ার পর বেলাউদার ব্যবসা আরও বেড়ে যায়। সে মশলা ভর্তি বড় বড় জাহাজ বিদেশে রপ্তানি শুরু করে। একদিন নাগেলি এবং সরস্বতী তার কাছে আসে। সরস্বতী জানায় যে তার বিয়ে রাজার ৮০ বছরের বয়সী এক উপদেষ্টার সাথে ঠিক হয়েছে এবং সে বিয়ে না করার জন্য বেলাউদার সাহায্য চায়। কিন্তু বেলাউদা তাকে বোঝায় সে এখন ছোট জাতের লোকদের অধিকারের জন্য লড়াই করছে। যদি সে উচ্চ বর্ণের বিষয়ে হস্তক্ষেপ করে তবে তার সাথে বাকিদেরও ক্ষতি হবে। তাই সরস্বতীকে নিজের লড়াই নিজেই লড়তে বলে। এরপর আমরা দেখতে পাই বিয়ের পর প্রথম রাতে যখন সরস্বতীর স্বামী তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তখন বেলাউদার কথা মনে পড়ে এবং তার স্বামীকে গলা টিপে সে মেরে ফেলে। অন্যদিকে করুণাগুরু জেলে কচুনির সাথে দেখা করতে গেলে কচুনি তাকে একটা জায়গার কথা বলে যেখানে সে সোনার মুদ্রা লুকিয়ে রেখেছে এবং বলে যে এই মুদ্রার বিনিময়ে তাকে বেলাউদাকে মারতে হবে। এদিকে একদিন ছোট জাতের কিছু মেয়ে পুরো পোশাক পরে যাচ্ছিল। তখন এক মন্ত্রী তার সৈন্যদের নিয়ে এসে তাদের আটকায় এবং পোশাক পরার জন্য কর চায়। মেয়েরা কর দিতে অস্বীকার করলে মন্ত্রী রেগে গিয়ে তাদের হাত বেঁধে গরম লোহার রড তাদের শরীরে লাগিয়ে দেয়। রাতে করুণাগুরু কচুনির বলা জায়গায় গিয়ে সোনার মুদ্রার সাথে একটি বন্দুকও খুঁজে পায়। কয়েকদিন পর নাগেলি এবং কিছু মেয়ে বেলাউদার কাছে আসে, জানায় যে সে মন্ত্রীরা তার নাক কেটে দিয়েছে কারণ তারা নাকে সোনার গয়না পরেছিল। আমরা কয়েকটি ঘটনায় পরপর এরকম দেখতে পাই। এই কথা শুনে বেলাউদা খুব রেগে যায় এবং পরের দিন সে তার জাতের দেবীর মন্দিরে পূজার আয়োজন করে। সে সমস্ত মেয়েদের পুরো পোশাক নাকে গয়না পরে আসতে বলে। যখন এক মন্ত্রী এই কথা জানতে পারে সে তখন তার সৈন্য নিয়ে মন্দিরে পৌঁছায়। সে প্রথমে মেয়েদের কাপড় খুলতে বলে কিন্তু বেলাউদা বাধা দিলে মন্ত্রী তার সৈন্যদের আক্রমণ করার নির্দেশ দেয়। বেলাউদা যখন সৈন্যদের সাথে লড়াই করছিল তখন নাম্বু নামের এক সৈনিক বেলাউদার দাদুকেও মেরে ফেলে। এটা দেখে বেলাউদা ভীষণ ক্ষিপ্ত হয়ে নাম্বুকেও মেরে ফেলে। ঠিক তখনই জঙ্গল থেকে কেউ তাকে গুলি করে যা তার কাঁধে লাগে। বেলাউদা জঙ্গলে তার পিছু নেয়। কচুন্নির এক লোক বাবাকে ধরে ফেলে এবং সে বাবাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার সময় করুণাগুরুকে পালাতে দেখে এবং তাকে গুলি করে এবং পাশের পুকুরে পড়ে। এরপরে কাউন্সিলের মন্ত্রীরা রাজাকে জানায় যে বেলাউদা তাদের সৈনিক করুণাগুরুকে মেরে ফেলেছে, তাই তার ফাঁসি হওয়া উচিত। বেলাউদা জানায় যে এই মন্ত্রীরাই তার দাদুকে মেরেছে এবং করুণাগুরু চোর কচুন্নির সাথে জড়িত ছিল। সে বাবাকে সাক্ষী হিসাবে পেশ করে এবং বাবা জানায় যে মন্ত্রীরাই কচুন্নিকে প্রাসাদের সব খবর দিত, যার ফলে গয়নাটা চুরি হতে পেরেছিল। রাজা সেই মন্ত্রীকে গ্রেফতার করে আদেশ দেন এবং মামলার রায় কয়েকদিন পর শোনানোর কথা বলে। তিনি বেলাউদাকেও মুক্ত করে দেন কারণ সে যা করেছে তা নিজের লোকের ভালোর জন্য করেছে। রাতে কিছু মন্ত্রী বেলাউদাকে মারার পরিকল্পনা করে কারণ তাদের ভয় ছিল যে তদন্ত হলে তাদের নামও সামনে চলে আসবে। বেলাউদা যেদিন ব্যবসায় মিটিংয়ের জন্য অন্য দেশে যাওয়ার কথা ছিল সেদিন মন্ত্রীর লোকেরা তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। জাহাজের অর্ধেক পথ যাওয়ার পর খাবার খেয়ে সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এই সুযোগে মন্ত্রীর লোকেরা তাদের জাহাজ ঘিরে ফেলে এবং বেলাউদার লোকদের ওপর একের পর এক মারধর শুরু করে। বেলাউদার ঘুম ভেঙে গেলে সে অনেকক্ষণ লড়াই করার চেষ্টা করে কিন্তু অবশেষে সে টিকতে পারে না, মারা যায়। পরের দিন মন্ত্রীরা গ্রামে নাগেলিকে সবার সামনে স্তম্ভ করার জন্য মারধর শুরু করে। তারা জানতো যে বেলাউদা এবং নাগলির কারণেই পুরো গ্রামে তাদের বিরুদ্ধে সবাই সরব হয়েছে। বেলাউদাকে মারার পর যদি তারা নাগেলির কাছ থেকে কর আদায় করতে পারে তবে তারা কেউ গ্রামের লোকরা কেউ তাদের বিরুদ্ধে যাবে না। নাগেলিকে অনেক মারধর করা হয় কিন্তু সে কিছুতেই কর দিতে রাজি হয় না। যখন তারা তার বাবাকে মারতে শুরু করে তখন নাগেলি কর দিতে রাজি হয় এবং ঘরের ভিতরে চলে যায়। তখনই আসলে আসল টুইস্ট। এর কিছুক্ষণ পর দেখি নাগলি ঘর থেকে বাইরে এসে মন্ত্রীদের সামনেই নিজের স্তন্য কেটে ফেলে। এগুলো নিয়ে গিয়ে তোমাদের মন্ত্রীকে দাও, এই বলার পরপরই মেয়েটি মারা যায়। এই ঘটনা যাতে কেউ জানতে না পারে তাই মন্ত্রীরা প্রমাণ মেটানোর জন্য দ্রুত ব্যবস্থা নেয়। নাগেলির মৃতদেহ পুড়িয়ে দেয়। নাগেলির হবু স্বামী তার জ্বলন্ত চিতার উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেও মারা যায়।
এমন হৃদয় বিদারক ঘটনা দেখে গ্রামবাসী স্তম্ভিত হয়ে পড়ে। সমস্ত গ্রামবাসীরা রেগে গিয়ে মন্ত্রীদের বাড়ি ব্যবসার জায়গায় আগুন লাগিয়ে দিতে থাকে। এই কর্মকাণ্ড এতটাই ব্যাপক হয়ে পড়ে যে অবশেষে রাজার কানেও বিষয়টি যায়। এত কিছুর পর অবশ্যই রাজা বিষয়টি বুঝতে পারেন, পর কথাটি চিরকালের জন্য বন্ধ করে দেন। বাস্তব ঘটনার এমনটি আসলে সত্যিই ঘটেছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের সিনেমার গল্প? জানাবেন নিশ্চয়ই।